আমার রুমে আমার বউ অন্য একটা পরপুরুষের সাথে মগ্ন হয়ে আছে, আর সে অন্য পুরুষটা আর কেউ নয়, আমার আদরের ছোট ভাই আজাদ। আমি নক করতে আজাদ বলল, নিশ্চয় আমার বড় ভাই হবে, আপনি এত রিস্ক কেন নিন ভাবি? ভাইয়া যদি কোনো রকম ভাবে টের পাই? আরে এই নিয়ে তুমি ভেবো না, আমি যদি তোমার ভাইয়ের সামনে তোমাকে নিয়ে তাহলে তোমার ভাই দেখবে না, কারণ তোমার ভাই তো আমাকে বিয়ে করার কয়েক মাস পরে অন্ধ হয়ে গেছে, সেজন্য তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। সেটা কি আমি জানি না? যাই হোক, এখন গিয়ে দরজা খুলে দেন, না হয় আরেকটু হলে বাবা মা জেনে যাবে। মিম আর কিছু না বলে উঠে দরজা খুলে দেয় আর আমাকে ধরে নিয়ে যায়, আর আমার ছোট ভাইকে ইশারা করে বের হওয়ার জন্য। সে আমার পাশ দিয়ে আস্তে আস্তে করে বের হয়ে যায়। বউ আমাকে নিয়ে খাটে বসিয়ে দিয়ে সে নিজে নিজে ঘুমিয়ে যায়। আমি উপর দিকে চেয়ে একটা হতাশার নিঃশ্বাস ফেলি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ছোট ভাই আজাদ আমার বউকে আর আমাকে নাস্তা খাওয়ার জন্য ডাকতে আসে। আমি ওয়াশরুম থেকে বের হলাম আর দেখি আমার বউ মিম ছোট ভাইকে জড়িয়ে ধরে আজাদ ইশারা করে দেখিয়ে দিচ্ছে বড় ভাই আসছে। মিম তার মুখে আঙুল দিয়ে চুপ করতে বলে, তারপর বলল, আচ্ছা তুমি যাও, আমি তোমার ভাইকে নিয়ে আসছি। আজাদ ঠিক আছে বলে রুম থেকে চলে যায়। মিম আমার কাছে এসে বলল, চলো নাস্তা করতে যাই, সবাই আমাদের জন্য ওয়েট করছে। আমি এখন নাস্তা করব না, তুমি গিয়ে খেয়ে আসো। মিম আমাকে ধরে বিছানার দিকে নিয়ে এসে বসিয়ে দিল, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমিই যাচ্ছি। এই বলে মিমও নাস্তা করতে চলে যায়। আমি অসহায়ের মতো উপরে তাকিয়ে আছি। আপনারা ভাবছেন আমি এত কিছু বোঝার পরেও দেখার পরেও কেন চুপ থাকছি? আমি চাইলেও কিছু করতে পারতাম না। তার অবশ্য কিছু কারণ আছে, কারণ এই দুনিয়ার কাছে আমি এখন অন্ধ। তাহলে আপনাদের সব কাহিনী খুলে বলি। দেখ রাজু, তোর এবার বিয়ে করতেই হবে। তুই যদি বিয়ে না করিস তাহলে আমরা আমাদের মতো করে থাকবো, তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না। তোমরা এরকম কেন শুরু করেছো? আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমার কোনো মেয়ে পছন্দ হলে আমি বিয়ে করব। তোকে যতবার বিয়ের কথা বলি তুই ততবারই একটা অজুহাত দিস। এবার তোর কোনো কথা চলবে না, তুই আজকে বিয়ে করবি এবং বিয়ে করাবই। আমি বাবার মুখে এমন কথা শুনে চমকে গেলাম। কি বলছো বাবা? এটা কি করে সম্ভব? যেভাবে হোক না কেন আমি বাবলা ঘটককে খবর দিচ্ছি, সে রাতে তোকে বিয়ে করাবে। ওর হাতে অনেক মেয়ে আছে। একদম ভালো সিদ্ধান্ত নিয়েছো রাজু, তুই বিয়ের জন্য প্রস্তুতি নে। এই বলে বাবা মা সেখান থেকে উঠে চলে যায়। আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইলাম। অবশেষে আমার বিয়ে হয়ে যায়। আমি আমার রুমে খাটে বসে আছি। আমার বউ ওয়াশরুম থেকে বের হয়ে আমার পাশে এসে বলল, দেখেন আমি আপনাকে আপনি বলতে পারবো না, কারণ আপনি বলাতে আমি কমফোর্টেবল নয়। আমি আপনাকে তুমি করেই বলবো। আমি বউয়ের দিকে হা করে তাকিয়ে আছি। বউ আবারও বলল, কি হয়েছে? এভাবে তাকিয়ে থাকার কি আছে? আমি এমনিতেই সুন্দরী। আর শোনেন, আমাকে কিন্তু বেশি বেশি টাইম দিতে হবে, রাতে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনি যাই বলেন। এমন সময় আমার ছোট বোন মনি এসে বলল, কিরে ভাইয়া, নতুন বউ পেয়ে রুম থেকে বের হবি না মনে হয়? তোদের জন্য বাবা মা অপেক্ষা করছে নাস্তা করার জন্য। তো ভাবি, রাত কেমন কেটেছে আপনার? এই তো ভালো, তাহলে তোরা আয়, আমি যাচ্ছি। এই বলে বের হয়ে গেলাম। হঠাৎ করে রুমে আসে আমার ছোট ভাই আজাদ। আজাদ আমার বউয়ের পাশে বসে কাঁধে হাত দিয়ে বলল, বাহ, ভাবিকে তো চমৎকার লাগছে এই শাড়িতে। কালকে এত সাজগোজার এত মেকআপ দিয়েছে যে ভালো করে দেখতেই পারিনি। ভাই, এসব কি বলছিস তুই? লজ্জা শরমের বালাই নাই বুঝি? এখানে লজ্জা শরমের কি আছে? আমার দেবরা আমার মতো স্ট্রেট ফরওয়ার্ড, এরকম ব্যক্তি আমার খুব ভালো লাগে। এই তো আমার মিষ্টি ভাবি, চলেন এবার নাস্তা করতে যায়। আমি নাস্তা খেতে যাব না যদি তুমি আমাকে কোলে করে নিয়ে না যাও। আজাদ সাথে সাথে তার ভাবিকে কোলে করে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। মনে মনে হাসতে থাকি ওদের দুজনের কাণ্ড দেখে। বিয়ের প্রায় 1 মাস পরে আমি বিকেলে ছাদে আড্ডা দিচ্ছি বন্ধুদের সাথে। এমন সময় আমার বন্ধু মোস্তফা বলল, দোস্ত, তোর বিয়েটা হঠাৎ হয়ে গেল বলে আমরা আসতে পারিনি, কিন্তু আজ যখন তোর বউকে দেখলাম। এই বলে সে চুপ থাকে। আমি বললাম, মানে কি? বুঝলাম না। বউকে সুন্দর না? ফাহিম বলল, বিষয়টা সুন্দরের না, আসলে আমি আর মুস্তফা সেদিন গিয়েছিলাম, সেখানে অনেকগুলো মেয়ে দেখানো হয় আমাদেরকে। তারপর ভাগ্যক্রমে আমরা মাস্ক পরে গেছিলাম, আমাদের মুখ তোর বউ দেখেনি, তাই আজ আমাদেরকে সামনে দেখেও চিনতে পারেনি। আমি তাদের কথা শুনে নিজেকে স্থির করতে পারছিলাম না। পৃথিবীটা মনে হয় চারদিকটা ঘুরছে। আমি আর একটা কথাও না বলে সেখান থেকে চলে আসলাম। ওরা দুজন আমার দিকে চেয়ে আছে। আমি বাসায় এসে আমার বাবা মায়ের রুমে গিয়ে দেখি তারা দুজন পাশাপাশি বসে গল্প করছে। আমি তাদের কাছে গিয়ে বললাম, মা, তোমরা যে আমাকে বিয়ে করিয়েছো তার কি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো, নাকি ঘটকের কথা শুনে বিয়ে দিয়ে দিলে? আমার কথা শুনে মা অবাক হয়ে বলল, বিয়ের প্রায় 1 মাস হতে চলেছে, এতদিন পর হঠাৎই প্রশ্ন কেন? আমি তার উত্তর চাই, কি হয়েছে সেটা তো আগে বল। তোকে কি কেউ কিছু বলেছে? তাছাড়া মেয়েটিকে আমরা চিনতাম না, বাবলা ঘটক তো আমাদের খুব পরিচিত লোক, তাই ওর কথা শুনেই বিয়ে দিয়ে দিলাম। না জেনে যাচাই না করে তোমরা আমার জীবনটা শেষ করে দিলে। আমি তো এই মুখ মানুষকে দেখাতে পারছি না। আসলে কি হয়েছে বলতো? তুই যদি কিছু জেনে থাকিস তাহলে আমাদের বল। তোমরা যাকে আমাকে বিয়ে করিয়েছো সে মিম হচ্ছে একটা, আর আমি 1 মাস ধরে ছাদের নিচে বসবাস করে আসছি। আমি ওকে
চাই না, আমি কখনোই মানতে পারবো না এই কথাটি। মেয়েটি আমাদের সবার সাথে কত ভদ্র ব্যবহার করে, সংসারের খবর রাখে, সেই মেয়ে কি করে খারাপ হয়? তোর হয়তো কোনো জায়গায় ভুল হচ্ছে, আমার পক্ষে কথাটা মেনে নেওয়া সম্ভব নয়। ডিভোর্স তো দূরের কথা। তখন আমি রেগে গিয়ে মা বাবাকে বললাম, তোমরা আমার কথা বিশ্বাস করছো না তো, আমি তোমাদেরকে হাতে নাতে প্রমাণ দিয়ে দেখাবো। এই বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। সেদিন আমি বের হয়ে বাইক অ্যাক্সিডেন্টের নাটক করি। আমি হাসপাতালের বেডে শোয়া, চোখে একটা কালো চশমা। আমার বন্ধু মোস্তফা ও ফাহিম আমার কাছে আসে। ফাহিম বলল, কাজ হয়ে গেছে, তুই যেভাবে বলেছিস সেভাবে করেছি। মোস্তফা বলল, তোর বাবা মা যদি তোকে দেখতে আসে তাহলে ওরা সবাই মনে করবে তুই এখন থেকে অন্ধ। তাহলে এখন আমরা যাচ্ছি, মনে রাখিস বাইক অ্যাক্সিডেন্ট যে নকল ছিল সেটা কাউকে বলিস না। আর আমার চোখ অন্ধ হয়নি সেটাও কাউকে বলবি না। যদি বলতেই হতো তাহলে এত কিছু কেন করলাম? তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমরা তাহলে এখন আসি। মোস্তফা ও ফাহিম বের হয়ে যায়। ডাক্তার চেম্বারে বসে আছে। আমার মা বাবা ওনার সামনে এসে বসে। ডাক্তার তাদেরকে দেখে বলল, আপনারা রোগীর কি হন? আমি রোগীর বাবা, উনি হচ্ছে তার মা। ডাক্তার, আমার ছেলের অবস্থা কেমন? আমার ছেলে সিরিয়াস কিছু হয়নি তো? ডাক্তার এক বুক হতাশা নিয়ে বলল, দেখুন রোগীর অবস্থা অনেক খারাপ এখন। মাথায় হেলমেট না থাকায় মাথায় অতিরিক্ত আঘাত পেয়েছে, যার ফলে রোগীর চোখ দুটো সমস্যা হয়ে গেছে। তার চোখ ঠিক করতে প্রায় 1 থেকে 1.5 বছর সময় লাগবে। এতদিন সে কিছুই দেখতে পারবে না। মা তখনই কেঁদে কেঁদে বলল, ডাক্তার সাহেব কি বলেন? আমার ছেলেটা শেষ পর্যন্ত অন্ধ হয়ে গেল। আমার ছেলের চোখটা ঠিক করতে যত টাকা লাগে আমি দেব, আপনি প্লিজ ঠিক করে দেন না। দেখুন রোগীর চোখ ঠিক হতে কম হলেও 8 মাস সময় লাগবে, তারপরেও শিওর না 8 মাস পরে অপারেশন করতে হবে। এর আগে কোনোভাবেই সম্ভব নয়। আমার মা বাবা কিছুই বলল না, নিশ্চুপ হয়ে শুধু চোখের পানি ফেলে গেছে। তারা হয়তো অনেক কষ্ট পেয়েছে। এই হলো আমার কাহিনী, বুঝতে পেরেছেন তো? তবে অনেক হয়েছে, এই নাটক আমি আর এসব সহ্য করতে পারছি না। ভাবছি দেব, এতদিনে সব প্রমাণ আজ বাবা মাকে দেখাবো। এই বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। আমি বাবা মায়ের রুমে যাচ্ছিলাম, এমন সময় দেখলাম আমার বউ আর আমার ছোট ভাই আজাদ দুজনে সোফায় পাশাপাশি বসা, একজনের কাঁধের উপরে আরেকজনের মাথা। আমি তা দেখে তাদের কাছে গিয়ে মা বাবা বলে চিৎকার দিলাম। আমার ডাক শুনে আমার ছোট ভাইয়ের বউ দুজনেই উঠে যায়। বাবা মা ডাক শুনে দৌড়ে আসে। বাবা বলল, কি হয়েছে, তুই এত চিৎকার দিচ্ছিস কেন? বাবা, তোমাদেরকে বলেছিলাম না এই মহিলাটি মেয়ে যার সাথে আমি সংসার করছি। এই মেয়ে আমার ছোট ভাই আজাদের সাথে সম্পর্ক গড়ে তুলে, এমনকি আমার রুমে আমার সামনেই। তোর সামনে মানে? তুই তো অন্ধ। অযথা আমার নামে মিথ্যা অপবাদ দেবেন না। আজাদ হচ্ছে আমার দেবর, ওর সাথে একটু হাসি খুশি থাকবো না কার সাথে থাকবো? আজাদ বলল, ভাইয়া তুই কখন দেখেছিস আমি ভাবির সাথে খারাপ কিছু করতে? আমি তখন আমার ছোট ভাইয়ের গালে ঠাস করে থাপ্পড় দিয়ে চশমাটা খুলে ফেলি। আমার চশমা খোলা দেখে সবাই অবাক হয়ে গেছে। আমি বললাম, আমি সব কিছু দেখেছি, আর আমি সেদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে নিজের চোখ অন্ধ হয়ে গেছে বলে ডাক্তারকে বলতে বলেছি। আমি তো অ্যাক্সিডেন্ট করিনি, আমি অন্ধ নয়। আমি শুধু তোমাদেরকে প্রমাণ দেওয়ার জন্য এমন নাটক করেছি। তারপর আমি মোবাইলটা বের করে বাবা মাকে দেখিয়ে বললাম, এই যে দেখো আজাদ গভীর রাতে আমার রুমে কয়বার ঢোকে। দিন দিন তাদের অসভ্যতা আমি বেড়েই যাচ্ছিল। তোমাদেরকে কয়বার বুঝিয়েছি সে একজন ব্যবসায়ী, কিন্তু তোমরা তা বুঝতে নারাজ। বাবা মা মোবাইলে সবকিছু দেখলেন। তারপর বাবা আমার ছোট ভাই আজাদকে থাপ্পড় দিয়ে বললেন, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। মা তখন মিমকে থাপ্পড় দিয়ে বলল, আজ থেকে তোমার স্থানে এই বাড়িতে হবে না, তাই তুমিও বাড়ি থেকে বের হয়ে যাও। মিম আর আজাদ বের হয়ে যায়। তারপর আমার বাবা মা আমাকে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। আর আমাদের গল্পটা এখানেই শেষ হয়।